আসসালামু আলাইকুম, শারমিলিনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সংস্কারের পথ ধরে দেশ নির্বাচনের রোড ম্যাপে উঠবে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। নতুন রাজনৈতিক দল গঠনে বিএনপির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। চারিদিকে মানুষ আর মানুষ। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন মঙ্গলবার মিলেছিল নয়াপল্টনে। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মহানগর এবং আশপাশের জেলা থেকে আসা জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন এলাকা। অবশ্যই জনগণের সরকার। একদিকে আরামবাগ, অন্যদিকে কাকরাইল মোড় ছাড়িয়ে যায় জনসমাগম। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাদেরকে স্মরণে রাখবে বাংলাদেশ। হতাহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারেক রহমান। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি, অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সকলেই ব্যর্থ হবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। জনগণের শাসনের বদলে আওয়ামী লীগ মাফিয়া শাসন কায়েম করেছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে মাফিয়া তন্ত্রের অবসান হলেও চক্রান্ত থেমে নেই। মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। রাজনীতি এবং রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রয়োজনে বিএনপি ঘোষিত 31 দফার প্রস্তাবে পরিবর্তন আনা হবে। নতুন দল গঠনের গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। তারেক রহমান বলেন, সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে তা ফলপ্রসূ হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। দলটি বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখনই পূর্ণতা পাবে যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।
এই সুযোগ হেলায় হারানো যাবে না। মঙ্গলবার নয়াপল্টনের সমাবেশে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনা স্বৈরতন্ত্রের কারণে নেতাকর্মীদের বিপদে ফেলে চলে গেছেন। মেজবাহ হাসানকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের 1.5 মাসের মাথায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মহাসমাবেশ করে বিএনপি। সকাল থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও জাতীয় পতাকা হাতে এসেছেন নয়াপল্টনে। স্বৈরাচার সরকারের পতনের পর উজ্জীবিত নেতাকর্মীরা। মাত্র 15 দিনে 900-র বেশি মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সঙ্গীদের বিচার করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাই এখন সংস্কারে হাত দিতে হবে। ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আমরা অবশ্যই রুখে দেওয়া হবে। মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, শত কষ্ট ও অত্যাচার সহ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ না ছাড়লেও জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছেন। যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। আরেকজন তথাকথিত নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। জনগণের অধিকারের এখনো পুরো ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। বিএনপির এই সমাবেশ কাকরাইল মোড় থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য হয়। তৃণমূলের নেতারা মনে করেন, গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলেও এর সুফল পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হত্যা, গুম, গ্রেপ্তার, বাবাকে না পেলে ছেলেকে নিয়ে যেত, ছেলেকে না পেলে মাকে নিয়ে যেত। মুক্তভাবে মানুষ কথা বলবে, শ্বাস নেবে, মানুষ তার নূতন সুন্দর জীবন নিয়ে সমাজে বসবাস করবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখব এই প্রত্যাশা করে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এই মধ্যবর্তী সরকার অনুষ্ঠিত করাবে। প্রাথমিক বিজয় অর্জন করেছে, এখনো আমাদের চূড়ান্ত বিজয় জনগণের ভোটের অধিকার এবং মানবাধিকার রক্ষা এখন পর্যন্ত হয় না। নিয়ামুল আজিজ সাদেক, এমটিভি নিউজ, ঢাকা। সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে এবং আগামী 60 দিন অর্থাৎ 2 মাসের জন্য তা বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাত সংস্কার ও বাজেট সহায়তা হিসেবে সংস্থাটি সহায়তা করবে। মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধির সাথে বৈঠক শেষে এসব জানিয়েছেন তিনি। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি জানান, আগামী 3 বছরে বিভিন্ন খাতে $4 থেকে $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের জন্য যে $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন পাওয়ার কথা তা নিয়ে আলোচনা হয়। অর্থ ছাড়ের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তা কঠিন নয় বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান অর্থ উপদেষ্টা। আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে,
তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আর বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDBর আঞ্চলিক প্রধান। আলোচনা হয় দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও ঋণ দেয়া সহ চলমান আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। জ্বালানি তেল কিনতে সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিবে IDB। 2026 সাল পর্যন্ত অর্থাৎ আগামী 3 বছরে এই অর্থ ছাড় করা হবে। আগে থেকেই বাংলাদেশকে যে সহযোগিতা করা হতো তাও অব্যাহত থাকবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন সহ সাইক্লোন সেন্টার নির্মাণ করতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। ছাত্র জনতা আন্দোলনের সময় দেশের 5টি কারাগার থেকে পালিয়েছিলেন 2000 বন্দী, যাদের মধ্যে 1100 জন গ্রেফতার হয়েছে ও আত্মসমর্পণ করেছেন। আর এখনও পলাতক 900 জন, যাদের মধ্যে জঙ্গি 70 জন। মঙ্গলবার বিকেলে কারা অধিদপ্তরের ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, 5 আগস্টের পর গ্রেফতার 37 সাবেক MP মন্ত্রীর মধ্যে বিশেষ সুবিধা বা ডিভিশন পেয়েছেন 9 জন। আবির আহমেদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে দেশের 11টি কারাগারে হামলা হয়, লুট করা হয় অস্ত্র। অনেক কারাগার থেকে বন্দীরা পালিয়ে যান। কারাগারের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানান, ছাত্র জনতা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল 15,000, যাদের সবাই জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে হামলার ঘটনায় লুটকৃত 94টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 65টি। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এ পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিসহ আলোচিত 43 জন। এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। বিচারাধীন কিছু বন্দী ছিল যারা নরসিংদীতে, তাদের মধ্যে কিছু বন্দী পালিয়ে গিয়েছিল এবং অনেকে ফেরত এসেছে। আমরা যদি বলি মিসিং জঙ্গি আছে অ্যারাউন্ড 70 2000-এর অধিক বন্দী পালায়ন করতে সক্ষম হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশ, অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই আইদার নিজের কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসেছেন, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এটা চলমান। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সারা দেশে চলমান অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার 37 জন বিশিষ্ট নাগরিককে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে 9 জন বন্দী আবেদনের ভিত্তিতে ডিভিশন দেওয়া হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। ডিভিশনের ব্যাপারে যদি আপনাদের বলি, সরকারি গেজেটের অফিসার যারা আছেন ওনাদের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট বা একটা অর্ডার আছে এবং প্রেক্ষিতে ওনারা সরাসরি ডিভিশন যখন কারাগারে আসেন তখনই ডিভিশন পেয়ে যান। আর বাকি যারা বিশিষ্টজন, মন্ত্রী, MP থেকে শুরু করে যারা সমাজের, শুধু তাই না, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য প্রসিডিউরটা হচ্ছে আমাদের, তারা আবেদন করবেন একটা প্রসিডিউর, অথবা একটা আদালত বলে দিবেন, তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করব। প্রশ্নের জবাবে জানানো হয়, দুর্নীতি, মাদক ব্যবসা বা অন্য কোনো অপরাধের সাথে কারাগারের কর্মকর্তা কর্মচারীদের কেউ জড়িত হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। ভারত সরকারের ইচ্ছাতে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 45 দিন পার হলেও শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, সবকিছু আইন মেনে হয় না। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চাওয়া হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনও কাজ শুরু করেনি জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের দেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টার সাথে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। আইন দিয়ে চলে না, অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিন ফোন না বলি হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলি না। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে তাদের তো কাজ শুরু করেনি এখন,
তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে, তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। 100 কোটি টাকা অনুদান নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে। ফাউন্ডেশন থেকে ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা দেওয়া হবে। দেশে ও দেশের বাইরে সবার কাছে ফাউন্ডেশনের সহায়তা করার আহ্বান জানানো হয়। বলা হয়, শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটির তথ্য অনুযায়ী প্রায় 800 জন শহীদ এবং 20,000-এর বেশি আহত হয়েছেন। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থাও করা হবে। আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এই বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। দুর্নীতি না কমাতে পারলে এ সরকারের সাফল্য আসবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা। মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে প্ল্যান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। এতে বলা হয়, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চাহিদাপত্র সত্যায়নের জন্য তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার অনুরোধ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এমন সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে 74 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 14,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এছাড়া টিএসসিতে তোলা ত্রাণের অর্থ ব্যাংকে রাখার বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। ওইটার ব্যাপারে আমাদেরকে জানানো হয় নাই, যেহেতু আমরা তো জানি না। নিশ্চয়ই খবর নেব। এটা যেটা আপনি যখন প্রশ্ন করেছেন আমরা তো জানতে চাইব যে এটা কোথায় জমা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন জেল খেটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রক্ত দিয়েছেন, জেল খেটেছেন দলের নেতাকর্মীরা। আগামীতে সুষ্ঠু নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের সুবাতাস বইবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। দুদু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি। দলের দুর্নাম হয় এমন কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিজানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে শহরে বায়েজিদ বুস্তামির হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী 1200 পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, মিজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 18 জুলাই বহদ্দার হাট এলাকায় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার বিরুদ্ধে চাঁদগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে। সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি সহ বিভিন্ন মালামাল। এগুলো বালুবাহী একটি ট্রাকে অভিনব কায়দায় রাখা হয়েছিল। বিজিবি জানায়, গোপন খবরে মঙ্গলবার সকালে কানাইঘাটের সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকায় অভিযান চালায় তারা। সন্দেহজনকভাবে ট্রাকটিতে তল্লাশি করে বালুর স্তরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন বলেই তারা বাধ্য হয়েই সরকারি প্রাক্কলন করতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই জন্য বর্তমানে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের 24টি সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলনের বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। মূল্যস্ফীতি, সব ধরনের চুক্তি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। 24টি প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। ঠিক বললাম কিনা? এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনারা আজকে বলেছেন। প্রবাসের খবর। স্বৈরাচার আমলে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান কুয়েত বিএনপি নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দল কুয়েত আয়োজিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিন্না সহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ সভায় এই আহ্বান জানান তারা। সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং হাবিব আলামিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আখতারুজ্জামান শাম, ইকবাল হোসেন, নাসির হাওলাদার সহ আরও অনেকে। জুলুম ও নির্যাতন বন্ধে নবীর শিক্ষা ও দ্বীনের পথে চলার আহ্বান জানান ইসলামী বক্তারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস 12 রবিউল আউয়াল উপলক্ষে জেদ্দায় হারমাইন গ্রুপ হাট হাজারি ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল তালুকদার, মাহমুদুল্লাহ ইয়াসিন। রিমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হারুন, প্রধান বক্তা ছিলেন HM মহিনুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইসমাইল জসিমউদ্দিন, মোহাম্মদ নোমান হাশেম ফয়েজ সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।